স্থানীয় বাসিন্দা, স্থানীয় ক্লাব এগুলো কেউ করছে না। তৃণমূল আশ্রিত সমর্থক, তৃণমূল আশ্রিত ক্লাব এবং তৃণমূলের কিছু দুষ্কৃতী কর্মী। ডানলপ বন্ধ, সিঙ্গুর কারখানা হতে দেয়নি কো। রেওয়ান, কুন্তিঘাটে রেওয়ান আজ বন্ধ হচ্ছে, কাল খুলছে। গোদলপাড়া জুট মিল যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন খুলছে। ওনার কাছে কোনটা শিল্প আমার তো মাথায় ঢুকলো না। কাকে দাঁড় করালে এখান থেকে ভালো ভোটে হারে তার উনি সুব্যবস্থা করে দিয়েছেন। রচনা ব্যানার্জিকে দাঁড় উনি দিদি নাম্বারটা পয়েন্টটা করুন, ওনার ওইটাই স্বভাব হয়। রাজনীতি ওনার জন্য নয়। আপনি বলুন, মুখ্যমন্ত্রী আগাগোড়ায় দুর্নীতিগ্রস্ত, দেশদ্রোহী, মাফিয়া, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী 100% আছেন। এটা নতুন কিছু নয়। নমস্কার দর্শকরা, আমাদের সঙ্গে আজকে আছেন চুঁচড়া বিধানসভার ইনচার্জ সন্দীপ সাধুকা। সন্দীপবাবু নমস্কার আপনাকে ক্লাউড নেটওয়ার্কে। যে বিষয়ে যাব, আপনি যেহেতু এই চুঁচড়ার দায়িত্বে আছেন এবং পুরো গোটা হুগলি সমগ্র লকেট দিয়ে এর আগেও জিতেছেন, কি বলবেন মানে এখানকার মূলত সমস্যাগুলো কী ছিল এবং তিনি কি করেছেন? মানে যদি একটা কাজের একটা ছোট খতিয়ান দেন যে কি সমস্যা ছিল, কি সমাধান হয়েছে? দেখুন, সমস্যা তো প্রচুর ছিল, যেগুলো তৃণমূল তো কিছুই করেনি। দিদি সবটাই করার চেষ্টা করেছে, কিন্তু দিদিকে ডাকলে তো দিদি যাবে, যদি না কেউ ডাকে তো দিদি যেতে পারবে না। দেখুন, জলছত্র থেকে শুরু করে এখানকার স্থানীয় স্কুল, স্থানীয় যেসব আমি আপনাকে একটা খতিয়ান দেখাচ্ছি। আমি ফোন থেকে একটু বার করতে দেরি হচ্ছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আমি বলছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটা 10 লক্ষ টাকার পরিমাণ। বিদ্যালয়ে মিড ডে মিল একটা 31 লক্ষ টাকা। বিদ্যালয়ের সাইকেল শেড একটা। বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ একটা। স্ট্রিট লাইট 150টা। বিদ্যালয়ের টয়লেট 2টো। শ্মশানঘাট একটা। জলছত্র 58টা। বিদ্যালয়ের রুম 5টা। অ্যাম্বুলেন্স 5টা। বিবিধ আপনার হাই মার্কস লাইট 273টা। তো এগুলো তো দিদি করেছে। এবার কেউ যদি বলে কাজ করেনি, সেটা তারা ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে। লকেট অনেক কাজই করেছে এবং আরও কাজ করতে চেয়েছিল। কোনো একটা জায়গাতে আমি শুনলাম লকেট দিয়ে অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিল, তারা নেয়নি। তারা নাকি বলেছে, দিদি আপনি যদি অ্যাম্বুলেন্স দেন আমরা তো নিতে চাই, কিন্তু আমাদের তৃণমূল থেকে যেগুলো আমরা পাই সেগুলো আমরা পাবো না, বা তৃণমূলের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। মানে এই ধরনের অভিযোগ যারা করছে তারা কি তৃণমূলের সমর্থক, নাকি তৃণমূলের কর্মী, নাকি স্থানীয় বাসিন্দা বা কোনো স্থানীয় ক্লাব? স্থানীয় বাসিন্দা, স্থানীয় ক্লাব এগুলো কেউ করছে না। তৃণমূল আশ্রিত সমর্থক, তৃণমূল আশ্রিত ক্লাব এবং তৃণমূলের কিছু দুষ্কৃতী কর্মী, যেগুলো বিজেপিকে বদনাম করার জন্য, লকেট চ্যাটার্জিকে বদনাম করার জন্য, লকেট দ্বিতীয়বার যখন প্রার্থী হয়েছে তখন থেকে 100% প্রচেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো রকম কাজ হবে না। লকেট আরও অধিক পরিমাণ মার্জিন নিয়ে এবারে পুনরায় নির্বাচিত হবে। কিন্তু তার বিপক্ষে যিনি আছেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবং একটা সময় দুজনেই কিন্তু সহকর্মী ছিলেন, কেন দুজনেই সেলিব্রিটি জগৎ থেকে উঠে আসা। এবং রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট কনফিডেন্স, তিনিও বলছেন যে যত শিল্প বন্ধ হয়েছে বলেছেন, তিনি বলছেন না শিল্প কোথায় বন্ধ, উনি তো হুগলিতে উন্নয়নই দেখছেন এবং ধোঁয়া দেখছেন বিভিন্ন দিকে। তিনি বলছেন প্রচুর শিল্প হয়েছে, উনি গাড়িতে আস্তে আস্তে দেখছেন, তাহলে কোথায় শিল্প বন্ধ? দেখুন, রচনা ব্যানার্জি গরু নিয়ে যা বিস্তারিত বলেছে, গরুর রচনা যা বলেছে, এটা তো মিডিয়াতে সমস্ত মানুষ দেখছে। আর শিল্প বলতে উনি ধোঁয়া শিল্পকে শিল্প বলছে, তার মানে বিড়ি থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন রকম নেশার দ্রব্য যেখানে আছে, সেখানে মানুষ নেশা করছে, সেটাও একটা শিল্প। যেমন চপ শিল্প, মমতা ব্যানার্জি যেমন চপ শিল্প। এবার কোথাও 5 জন বসে নেশা করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওটা হয়তো ওনার কাছে শিল্প মনে হয়েছে, ওই জন্য ওটাকে উনি শিল্প বলছেন। ডানলপ বন্ধ, সিঙ্গুর কারখানা হতে দেয়নি কো। রেওয়ান, কুন্তিঘাটে রেওয়ান আজ বন্ধ হচ্ছে, কাল খুলছে। গোদলপাড়া জুট মিল যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন খুলছে। ওনার কাছে কোনটা শিল্প আমার তো মাথায় ঢুকলো না। সারা পশ্চিমবাংলার কোথায় শিল্প, একখানা শিল্প রচনা ব্যানার্জি বলে দিক,
মানে যে কোনো বিধানসভা, যে কোনো লোকসভায় একখানা শিল্প বলে দিক, যেখানে হয়েছে, শিল্প হয়েছে। আমাদের তো চোখে পড়ছে না কোথাও শিল্প হয়েছে। এবার উনি যদি বলেন যে হুগলি সিঙ্গুরে শিল্প হয়েছে, উনি দেখিয়ে দিক কোথায় শিল্প হয়েছে। উনি যদি বলে দেয় ডানলপে শিল্প হয়েছে, দেখিয়ে দিক কোথায় শিল্প হয়েছে। শিল্প তো বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। এবং যত দিন যাবে এই সরকার থাকলে সমস্ত কলকারখানা যেগুলো খোলা আছে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু সন্দীপবাবু, এই যে রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তিনি তো দিদি নাম্বার ওয়ানে খুব ফেমাস, এবং সম্প্রতি তিনি বলেছেন তিনি জিতলে হুগলিবাসীকে দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাবেন। উনি দিদি নাম্বারটা ওয়ানটা করুক, ওনার ওইটাই শোভা পায়। রাজনীতি ওনার জন্য নয়। মমতা ব্যানার্জি খুব ভালো মানে উনি তো খুব বুদ্ধিমতী রাজনৈতিক, মানে ভারতবর্ষের উনি একজন রাজনৈতিক, মানে কি বলবো আপনাকে, মোদিজির সঙ্গে নিজেকে তুলনা করেন, নিজেকে তুলনা করেন। আদৌ উনি নয়। ওই জন্য ওনার চিন্তাভাবনায় লকেটদির পরিবর্তে কাকে দাঁড় করালে এখান থেকে ভালো ভোটে হারে তার উনি সুব্যবস্থা করে দিয়েছেন রচনা ব্যানার্জিকে দাঁড় করিয়ে। এটা তাহলে কি পলিটিক্যাল স্ট্র্যাটেজি? আপনি যে বললেন যে হারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তীক্ষ্ণ রাজনীতিবিদ, আমি এই শব্দটা বলছি কারণ তিনি সত্যিই দক্ষ এবং তীক্ষ্ণ, কারণ তিনি 34 বছরকে উচ্ছেদ করেছেন তিনি একা। তো এই যে তীক্ষ্ণ এবং এতটা মানে কি বলবো, এত তীক্ষ্ণ রাজনীতিবিদ, তাহলে কী সমীকরণে এই কাজ করবে? তিনি চাইবেন তিনি হেরে যাক হুগলির মতন একটা এত ভাইটাল একটা লোকসভা পথ মানে কেন্দ্র থেকে? দেখুন, হুগলি লোকসভা মমতা ব্যানার্জি জানে আমি হারব। আমি দায়িত্ব নিয়ে বলছি, হুগলি বলে নয়, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ তিনটেই এবারে বিজেপি পাবে। এবং যেহেতু হারবে, এখানে তৃণমূলের যারা এমএলএ এমপি আছেন, যাদের অনুগামীরা দাবি করেছিল আমাদের দাদা দিদি আগামী দিন এমপি ক্যান্ডিডেট হচ্ছে হুগলি থেকে, কেউ তো হয়নি। ওনাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব অন্তঃকলহ যাতে না আর বৃদ্ধি পায়, যাতে অন্তত ভোটটা নির্বাচনটা সুস্থভাবে হয়, সেই জন্য রচনা ব্যানার্জিকে উনি এনে দাঁড় করে দিয়েছেন। মানে যদি রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান মানুষ খায়, আদেও খাবে না, ওনার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। আপনি জায়গায় জায়গায় যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, আপনারা প্রচারে যাচ্ছেন, মানে মানুষের প্রতিফলনটা কি? দেখুন, লোকেশ চ্যাটার্জির আপনি যে কোনো প্রোগ্রামের জনসমুদ্র বয়ে যাচ্ছে, যে কোনো প্রোগ্রামে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আর বিশেষত মহিলারা এত প্রচণ্ড পরিমাণে, এই সন্দেশখালি হওয়ার পর থেকে মহিলারা এত প্রচণ্ড পরিমাণে লোকেশ চ্যাটার্জিকে সমর্থন করছেন, এটা অভাবনীয়, চিন্তার বাইরে। সেটা আপনারা মিডিয়া মারফত নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন। আর রচনা ব্যানার্জি যেখানে যেখানে যাচ্ছে কোনো লোকজন হচ্ছে না, কিছু মানে ধরুন পান্ডুয়াতে রচনা ব্যানার্জি গেছে, কী করছে? সপ্তগ্রাম থেকে, বলাগড় থেকে, সিঙ্গুর থেকে, ধনেখালি থেকে বাস ভর্তি করে লোক নিয়ে গিয়ে ওখানে লোক তৈরি করে। আবার ধরুন উনি সিঙ্গুরে যাচ্ছেন প্রচারে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে গিয়ে 2-400 লোক ভর্তি করছে। কোথাও লোক নেই, তৃণমূল ফাঁকা হয়ে গেছে। আগামী রামনবমীর পরে তৃণমূলে ঝান্ডা ধরার লোক থাকবে না। সন্দীপবাবু, সন্দেশখালি প্রসঙ্গে যখন আপনি বললেন যে সন্দেশখালি এবং শেখ শাহজাহান সম্পর্কিত যত মামলা সমস্তটাই চলে গেল সিবিআই এর হাতে, এটা কি তাহলে প্রথম একটা সফল পদক্ষেপ? দেখুন, প্রথম থেকেই সন্দেশখালির যা পরিস্থিতি হয়েছিল, সিবিআই যাওয়ার পরে সিবিআইকে আক্রমণ করা হলো এবং সিবিআইকে বিভিন্নভাবে হেনস্থা করা হলো, সিবিআইকে ওখানে ঢুকতে দিতে বাধা দেওয়া হলো এবং কোনো রকম ওখানে যা দুর্নীতি হয়েছে যাতে সিবিআই না তদন্ত করতে পারে, সিবিআইয়ের হাতে বিভিন্ন দুর্নীতিগ্রস্তরা যাতে না ধরা পড়ে, তার পূর্ণ ব্যবস্থা তৃণমূল করেছিল। এবং আমাদের মহামান্য আদালত এটার যথাযথ নির্ণয় দিয়েছে যাতে সিবিআই ওই তদন্তটা করতে পারে এবং সিবিআইয়ের হাতেই যেন ওই তদন্তটা যায়। পুলিশের হাতে থাকলে এই তদন্ত কোনো দিনই হতে পারে না, কোনো দিন সম্ভবই নয়। এই জন্য সিবিআইয়ের হাতে এটা যাওয়ারই ছিল। এই শেখ শাহজাহানের বিভিন্ন ধরনের শুধুমাত্র ভেরি দখল বা এই ধরনের মহিলাদের নিয়ে আসা এই ঘটনা তো নয়, ড্রাগ পাচারের সাথেও জড়িত এই খবরও সামনে আসছে এবং একাধিক গাড়ি আইসক্রিম গোডাউন থেকে পাওয়া গেছে, সেগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে শেখ শাহজাহানের এই বারবারন্ত এই পরিস্থিতি, কি বলবেন, এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, শেখ শাহজাহানের আপনারা যেটা দেখছেন 50% দেখতে পাচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, শেখ শাহজাহান আগামী দিন এনআইএর কাছে, এনআইএ এই বিষয়টা তদন্ত করবে। উনি একজন দেশদ্রোহী, উনি ড্রাগ পাচার থেকে শুরু করে
বিভিন্ন রকম পাচারে উনি যুক্ত। এবং করোনার সময় যা শোনা যাচ্ছে, করোনা প্রাককালে শেখ শাহজাহান মৃত মানুষের বিভিন্ন রকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গও পাচার করেছে, যা শোনা যাচ্ছে। এবং আগামী দিন এনআইএর তদন্তে শেখ শাহজাহানের আরও কঠিন সাজা হতে চলেছে। যেখানে দেশদ্রোহী বলে আপনি একটা ব্যাখ্যা করছেন, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন সে শেখ শাহজাহান কি করেছে সেটাও দেখতে হবে, অভিযোগগুলো আসল কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলছেন, মানে কোথাও বকলমে শেখ শাহজাহানের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন প্রতিনিয়ত দুষ্কৃতীদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে পাশে দাঁড়াচ্ছেন, প্রত্যেক দিন প্রতিনিয়ত। আপনি দেখুন, বর্ধমান থেকে, বীরভূম থেকে, বাঁকুড়া থেকে নিয়ে শুরু করে যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে, মুখ্যমন্ত্রী কাদের পাশে দাঁড়িয়েছে, কাদের সঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন? এই যে রামনবমীতে এর আগের বারে যেভাবে কলকাতার বুকে, হাওড়ার বুকে যেভাবে দাঙ্গা হয়েছে, মুখ্যমন্ত্রী কাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনি বলুন? মুখ্যমন্ত্রী আগাগোড়ায় দুর্নীতিগ্রস্ত, দেশদ্রোহী, মাফিয়া, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী 100% আছেন। এটা নতুন কিছু নয়। আপনি বলছেন বোম ফেটেছে, মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোম। বোম আর চকলেট বোমের মধ্যে তো তফাৎ আছে। চকলেট বোম ফাটলেও এখন এনআইএ চলে আসছে আমাদের পশ্চিমবাংলায়, তিনি তো বলছেন চকলেট বোম। না, মুখ্যমন্ত্রীর কাছে ধর্ষণটা ছোটো ঘটনা, মুখ্যমন্ত্রীর কাছে ধর্ষণটা ছোটো ঘটনা, তাহলে ওনার কাছে পেটোটাও চকলেট বোম হতে পারে, ওটা তো কোনো অসুবিধা নেই। ওনার কাছে পেটো বিস্ফোরণ ওটা চকলেট বোমই হবে। যদি একটা নারীকে, নারীর সম্মান ওনার কাছে ছোটো ঘটনা মনে হয়, নারীর সম্মান 25,000 টাকায়, 20,000 টাকায়, 30,000 টাকায় যদি উনি দাম কষে ফেলেন, তাহলে যে কোনো ঘটনাই মুখ্যমন্ত্রীর কাছে ছোটো। এটা আপনারা আমার থেকে তো বেশি জানবেন, মিডিয়া তো আরও বেশি জানবে আমাদের থেকে। মিডিয়া তো নিয়ত কভার করছে পশ্চিমবাংলার এই প্রতিদিন যে দুর্নীতি চলছে, যে অন্যায় চলছে সাধারণ মানুষের সঙ্গে। এটা আপনি প্রশ্ন কেন করছেন? এটা তো আপনি নারী, আপনি আমার থেকে বেশি জানবেন ভালো। যেখানে উন্নয়ন হয়নি বলছেন, একাধিক ভালো ভালো প্রকল্প তো মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি করেছেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যার একটা ভালো দিক প্রত্যেকটা অঞ্চলের গ্রামবাসীরা পাচ্ছে। শুনুন, কন্যাশ্রী, রূপশ্রী, বিয়ের সময় এককালীন টাকা, এটাও তো একটা গরিব মানুষ যারা কন্যা দায়গ্রস্ত হবে তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা। লক্ষ্মী ভাণ্ডার, বিবিধ, তাই তো? আচ্ছা বলুন তো, এগুলো যদি মমতা ব্যানার্জি দিয়ে থাকে, তাহলে করোনা প্রাককালে 2 বা 3টে এর টিকা তাহলে কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে, তাই তো? তাহলে বাঁচালো কে? করোনার সময় তো সবাই তো মরে যেতাম আমরা। এগুলো তো কাজেই লাগতো না যদি নরেন্দ্র মোদী না থাকতো। নরেন্দ্র মোদী তো মেন জিনিসটা মানুষকে বাঁচিয়ে দিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাঁচিয়ে দিল, তবে তো আপনি গিয়ে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন। আপনি যদি বেঁচেই না থাকতেন, আপনার লক্ষ্মী ভাণ্ডার কী কাজ দিত, স্বাস্থ্যসাথী কী কাজ দিত, বা যেসব সাথী মাথি আছে কী কাজ দিত বলুন আপনি? মেন কাজটাই তো করেছে নরেন্দ্র মোদী। কিন্তু এত মানুষের টাকা আটকে রেখেছে, কেন্দ্র বঞ্চনা করছে বারবার। আজকেও তিনি বলেছেন এই ঈদের মঞ্চে দাঁড়িয়ে যে কেন্দ্র প্রচুর টাকা আটকে রেখেছে, বঞ্চনা করছে, কেন্দ্র না দিলে রাজ্য সরকার দেবে। দেখুন, কেন্দ্র টাকা দেবে, এরা টাকাগুলো ভালো করে সুন্দর করে চুরি করবে। এবার যতক্ষণ না চুরি করতে পারছে, আমি তো চুরি করে অভ্যস্ত, কেন্দ্র হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, আমি টুক করে ওখান থেকে 1% চুরি করে নিলাম, এটা তো আমি অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার। এবার ছটফট করছে, কেন্দ্র টাকা পাঠাচ্ছে না আর ছটফট করছে। ঠিক একদম সিপিএম কংগ্রেসের যে ব্যবস্থাপনা ছিল, বুঝলেন তো? কংগ্রেস টাকা দিত না, বা সিপিএম চাইতো, কংগ্রেস দিলেও সিপিএম বলতো টাকা দিচ্ছে না, আত্মসাৎ করতো। ঠিক একভাবে এক জিনিস, বিজেপি দিচ্ছে, এরা বলছে টাকা দিচ্ছে না। বিজেপি টাকা দেওয়ার পরে হিসেব চাইছে, আমরা হিসেব দেবো না। তাহলে ভাই তুই হিসেব দাও, তারপর তো টাকা দেবো। শুভেন্দুদা তো প্রত্যেক দিন বলছে তুমি হিসেব দাও, তোমার টাকা যা পাওনা আছে সব আমরা দেবো। সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষ অবশ্যই পাবে, কিন্তু হিসাব দিতে হবে তো। আপনাকে 10 টাকা দিলে আপনি যদি 5 টাকার হিসাব না দেন, দিয়ে আবার বলেন আমাকে টাকা দাও, কেন টাকা দেবে? টাকাটা কেন দেবে? এই ভোটের সময় সিএ কি যেটা লাগু হলো, সিএ, এটা কি কিছুটা হলেও বিজেপিকে এগোবে নাকি পিছোবে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএএ এনআরসির বিরুদ্ধে যারা, সবাইকে এককাট্টা হতে হবে, আমরা এককাট্টা হলে বাংলায় সিএ করতে দেব না। দেখুন, পশ্চিমবাংলাটা ভারতবর্ষের বাইরে নয়,
ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব রাজ্যে সিএএ লাগু হয়েছে এবং এটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। সেখানে পশ্চিমবাংলাতে এটা হবে। উনি যতই চেষ্টা করুন এটার কোনো মানে কিচ্ছু উনি করতে পারবেন না। সিএ পশ্চিমবাংলাতে হবে এবং সিএ দরকার আছে, পশ্চিমবাংলার জন্য দরকার আছে, অন্য রাজ্যের জন্য নাও, পশ্চিমবাংলার জন্য দরকার আছে সিএ। কেন, কিসের উপর ভিত্তি করে বলছেন দরকার আছে? দেখুন, যেভাবে একটা সম্প্রদায় পশ্চিমবাংলাকে প্রচণ্ড পরিমাণে একটা মানে কি বলবো দুর্বিষহ জায়গায় নিয়ে চলে যাচ্ছে, সেই সম্প্রদায়ের সকল মানুষকে আমি বলবো না, একটা অংশ যারা পশ্চিমবাংলার ক্ষতি করছে তাদেরকে আটকানোর জন্য সিএ দরকার আছে। এবং আমাদের কিছু হিন্দু ভাই যারা বিভিন্ন দেশ থেকে এখানে আশ্রয় নিয়েছে তাদের জন্য সিএ দরকার আছে। আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য সিএ দরকার আছে। পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য সিএ দরকার আছে, সিএ অবশ্যই দরকার আছে। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমরা আন্তরিকভাবে এর জন্য মানে শুভেচ্ছা জানালেও ছোট করা হবে। শুভেচ্ছাও যদি জানায় ওনাদেরকে ছোট করা হবে। ওনারা যা করেছেন ভারতবর্ষকে বাঁচিয়ে দিলেন, পশ্চিমবাংলাকে বাঁচিয়ে দিলেন সিএ করে, নাহলে পশ্চিমবাংলা শেষ হয়ে যেত। ঈদের শুভ দিনে মুখ্যমন্ত্রী ঈদের নামাজ পড়লেন এবং নামাজ পড়ে তিনি সরাসরি বললেন, আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যু আমায় ভয় করে। দেখুন, আজকে সকালবেলা আমার একটা বন্ধু এসেছিল, মুসলিম ভাই, আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও ঈদের ছুটিতেই বাড়িতে এসছে, গুজরাটে থাকে। এসে আমার সঙ্গে প্রায় আধা ঘন্টার উপরে, এইখানে আপনি যেখানে ইন্টারভিউ নিচ্ছেন এইখানেই আমার সঙ্গে আধা ঘন্টার উপরে বসছিল। এখন কী বুঝছিস, সম্ভবত 8:30 9টা বাজে তখন। বলছে ভাই এবারে 18খানা ভোট আছে আমাদের বাড়িতে, 18টা ভোটই বিজেপিতে পড়বে। উনি যতই ঈদের নামাজ ফামাজ পড়ে এসব ভোং ভাং করুন, কিচ্ছু লাভ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, সংখ্যালঘু ভোটের বেশ কিছু পার্সেন্টেজ, বেশ কিছু শতাংশ এবারে ভারতীয় জনতা পার্টিতে পড়বে। ঈদের শুভেচ্ছা উনি যতই জানাক কিচ্ছু কাজ হবে না, কারণ সংখ্যালঘু ভাইয়েরা বুঝে গেছে উনি ভাঁওতাবাজি ছাড়া কিচ্ছু দেন না। কিন্তু সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং সামনে যেহেতু নির্বাচন, এই সময়ে কথায় কথায় ইডি সিবিআই দিয়ে সবাইকে চমকানো হচ্ছে এবং সেটা করছে বিজেপি। আপনি অন্যায় করবেন, ঠিক আছে, পশ্চিমবাংলায় থেকে আপনার পেছনে পুলিশ লাগাবে না। আর আপনি যেমন পশ্চিমবাংলায় থেকে সরকারের থেকে আপনি অন্যায় করবেন আর আপনার পেছনে সিবিআই ইডি থাকবে না, এটা হতে পারে না। অন্যায় উনি করেছেন, সিবিআই ইডি এনআইএ যাবতীয় যা কিছু আছে আদালতের নির্দেশে হচ্ছে, আর এটা হবে। অন্যায় করেছেন বলেই হচ্ছেন। যে রাজ্যে অন্যায় করেনি সে রাজ্যে এটা হচ্ছে না। উনি যতই লাফান, আগামী দিন উনি এর থেকে আরও ভয়ানক জিনিস দেখতে পাবেন। রেশন দুর্নীতি নিয়ে কিন্তু তৃতীয় চার্জশিট জমা করছে ইডি সিবিআই, কি বলবেন? দেখুন, রেশন দুর্নীতি নিয়ে শেষ পর্যায়ে আছে আমি যেটুকু জানি, এবং খুব সম্ভবত ভোটের আগেই হয়তো আপনি দেখবেন, ভোটের মধ্যে, ভোট চলাকালীন হয়তো রেশন দুর্নীতি কাণ্ডে আরও 2-1 জন অ্যারেস্ট হবে। এবং আর একটা বিষয়ে যাবো যে এই যে ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট, কি বলবেন এটা নিয়ে? মুখ্যমন্ত্রী বলছেন আমরা ভয় পাই না, আমরা দেখিয়ে দেবো। ইন্ডি জোটের কান্ডারিকে বলুন আপনি, কে কান্ডারি ইন্ডি জোটের? সে কোথায়? মল্লিকার্জুন খড়গে, তাই তো? সে তো কান্ডারি, সে কোথায় আছে? অরবিন্দ কেজরিওয়াল কোথায় আছে? মেন কান্ডারি নীতিশ কুমার কোথায় আছে? তা সবথেকে বড় কথা, ইন্ডি জোটে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিবিধ রাজনৈতিক দল একসঙ্গে মিটিংয়ে বসলো, একসঙ্গে জোট হবে। আবার কংগ্রেস, সিপিএম, তৃণমূল পশ্চিমবাংলায় আলাদা আলাদাভাবে নির্বাচন লড়ছে। তো ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, কোনো জোট নেই, মানে ফালতু এর প্রচেষ্টা, কিচ্ছু হবে না। ইন্ডি জোটের একটা জোটের কাণ্ডারি আগামী দিন যারা যারা আছে তারাও দেখবেন ভারতীয় জনতা পার্টি এনডিএতে জয়েন করছে। কিন্তু প্রধানমন্ত্রীজিও বলেছিলেন তো যে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে যাবে, তার কি হলো? এই প্রশ্ন তুলছে তৃণমূল। কোনোদিন বলেননি, একদম মিথ্যা কথা। উনি বলেছিলেন আমরা যদি
বিদেশ থেকে আমাদের যে টাকা, ভারতবর্ষের টাকা যারা বিদেশে রেখেছে, সেই টাকা যদি আমরা আনতে পারি তাহলে প্রত্যেকটা নাগরিক 15 লক্ষ টাকা করে মাথা পিছু তার সুবিধা পাবে। কোনো দিনই উনি বলেননি আমরা 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা নাগরিককে দেবো। মিথ্যা কথা বলেন, ভাওতাবাজি করছে। একদম শেষ প্রশ্ন, মোদিজির গ্যারেন্টি, তিনি এসেছিলেন, তিনি গ্যারেন্টি বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মোদির গ্যারেন্টি নয়, মোদির ওয়ারেন্টি এবং ভাওতাবাজি। এবং শুধু তাই নয়, মোদির গ্যারেন্টি কি, আপনি কি বলবেন? দেখুন, মোদিজির গ্যারান্টিটা মানে এটা 150 কোটি মানুষ নয়, সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সারা পৃথিবীর ভারতীয় যারা বিভিন্ন দেশে বসবাস করে তারা মোদিজির গ্যারান্টি বুঝে গেছে। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ওই বাচ্চা ছেলে, হ্যাঁ, ওই শুভেন্দুদা বলে না আপনার ল্যান্ড করেছে ওকে। আর আমাদের নতুন ক্যান্ডিডেট, আমাদের শ্রদ্ধেয় আমাদের যে অভিজিৎ বাবু, উনি কি বলেন তালপাতা সেপাই, তাই তো? তো ওনাকে আমরা ওর থেকে বেশি কিছু ধরি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোদিজির পায়ের নখের যোগ্য নয় গো। উনি মোদিজিকে নিয়ে কী কথা বলবেন? মোদিজির একটা কথা বড় বড় রাষ্ট্রনায়ক যারা তারা সম্মান করে মোদিজিকে। ওকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন শুনুন ওই কি স্যান্ডোগেঞ্জি বলে না শুভেন্দুদা, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। যে দলটা অল ইন্ডিয়া নয় তার জেনারেল সেক্রেটারি উনি। কি ওনাকে নিয়ে কী বলবো? ওনাকে নিয়ে বলা মানে কিন্তু বিজেপি ভয় পাচ্ছে, ডায়মন্ড হারবার এখনো প্রার্থী দিতে পারেনি, ভয় পাচ্ছে বলেই প্রার্থী দিতে পারেনি। আপনি বলছেন কেউ নয়, ও তো হেভি ওয়েট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি খোরাক করে দিয়েছে যে সব জায়গায় প্রার্থী দিলাম, তোর জন্য ফাঁকা রেখে দিলাম, লাস্টে একটা রামসাম যদুমধু কাউকে দাঁড় করে দেবো বিজেপির, ও তোকে হারিয়ে দিয়ে চলে আসবে। ওকে খোরাক করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানে তোর জন্য আমাদের চিন্তাই নেই, কিছু যা কিছু দাঁড় করিয়ে দেবো, দরকার পড়লে একটা কলা গাছকে দাঁড় করিয়ে দেবো, এরম ব্যাপার। সন্দীপবাবু, গতবারে 18টা হয়েছিল, এবারে আপনাদেরকেও একটা নির্দিষ্ট টার্গেট বলে দিয়েছে 35টা। কি মনে হচ্ছে যে সেটা কি বিট করবে? কারণ আপনারাও দায়িত্বে আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বা যে পশ্চিমবাংলার রাজনৈতিক হাওয়া চলছে, কি মনে হয় 18টার বেশি নাকি 35টা? দেখুন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন 35টা বলেছে, গতবারে কত বলেছিল? 20 থেকে 22, তাই তো, যদি ভুল না বলি। 18টা হয়েছিল তো। উনি যখন 35টা বলেছেন অনেক ভেবেচিন্তে বলেছেন। আমি এ নিয়ে, অমিত শাহজি যখন বলে দিয়েছেন, আমি এ নিয়ে কিছু বলবো না। ওরা আশেপাশেই নিশ্চয়ই যাবে, মানে এতটাই আশাবাদী? অবশ্যই 100% আশাবাদী, এর মধ্যে কোনো ভুল নেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।